নেশাময় আসক্তি লেখিকা বন্যা শিকদার পর্ব ৪৩। রাহাতের মুখে কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না, বরং তার ঠোঁটের কোণে এক অদ্ভুত বিকৃত হাসি ফুটে উঠল। সে হালকা হেসে প্রায় তাচ্ছিল্যের সুরে বলে উঠল, হে ইয়ার, তুই আসলেই পুরুষ তো। আরে ভাই, বুঝিস না কেন? ছোট বাচ্চা মানেই সুখ। আর কথাটা শেষ হওয়ার আগে অয়নের জোরালো লাথি গিয়ে পড়ল রাহাতের বুকে। সে ছিটকে পড়ে গেল মেঝেতে, হাত পা বাঁধা অবস্থায় কুঁকড়ে গেলেও অদ্ভুতভাবে তার ঠোঁটের কোণে সেই হাসিটা এখনো লেগে আছে। এই হাসিটাই যেন অয়নের ভেতরের আগুনে আরো তেল ঢেলে দিল। অয়নের চোখ লাল হয়ে উঠল। সে কিছু না বলে শুধু চোখের ইশারায় পাশে থাকা একজনকে নির্দেশ দিল। লোকটা দ্রুত এগিয়ে এসে রাহাতের হাত পায়ের বাঁধন খুলে দিল। এরপর আরেকজন অয়নের হাতে একটা শক্ত লাঠি তুলে দিল। অয়ন লাঠিটা শক্ত করে চেপে ধরল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। মুহূর্তের মধ্যে সে ঝাঁপিয়ে পড়ল রাহাতের ওপর। একটার পর একটা আঘাত পড়তে লাগলো। নিয়ন্ত্রিত নয়, হিসেবি নয়, বরং জমে থাকা ক্ষোভ একসাথে বেরিয়ে আসছে। রাহাত প্রথমে শক্ত থাকার চেষ্টা করলেও ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো। সে দুহাত তুলে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। প্রতিটা আঘাতে তার শরীর কেঁপে উঠছে। ঘরের ভেতর তার চিৎকার প্রতিধ্বনিত হতে লাগলো। ঠিক তখনই অয়ন হুঙ্কার তুলে উঠল, জারকের বাচ্চা, তোর কাছে ছোট বাচ্চারা সুখ লাগে? ওরা ফুলের মতো নিষ্পাপ, আর তুই তাদের কষ্ট দিয়ে আনন্দ পাস। তোর জন্য আমি আমার মেয়েগুলোকে হারিয়েছি। ওরা নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আর তুই বলিস সুখ? কথাগুলো যেন পুরো ঘরটাকে নিস্তব্ধ করে দিল। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল, কিন্তু অয়ন নিজেকে ধরে রাখতে পারল না। তার ভেতরের রাগ তখন পুরোপুরি বেরিয়ে এসেছে। সে আবারও ঝাঁপিয়ে পড়ল রাহাতের দিকে। এবার তার আঘাতে ছিল প্রতিশোধ, হারানোর বেদনা আর এক অসহ্য ক্ষত। রাহাতের চিৎকার আরো তীব্র হয়ে উঠল। এই দৃশ্য দেখে মিনিস্টার আর নিজেকে সামলাতে পারল না। তার চোখে ভয়, মুখে অসহায়তা। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, অয়ন প্লিজ, আমার ছেলেটাকে ছেড়ে দাও। ও ভুল করেছে, অনেক বড় ভুল করেছে, কিন্তু ওকে আর মেরো না প্লিজ, ও মরে যাবে। অয়নের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে মিনিস্টারের সামনে গিয়ে বসে পড়ল। চোখ দুটো সরু করে ভ্রু কুঁচকে রাখা। সে সোজাসাপটা প্রশ্ন করে, শিশুদের দিয়ে নিজের চাহিদা মিটিয়ে তারপর তাদের অন্য দেশে পাচার করাকে আপনি ভুল বলছেন? তার কণ্ঠে এমন এক ঠান্ডা বিদ্রুপ ছিল, যা শোনার মতো শক্তি খুব কম মানুষেরই থাকে। মিনিস্টার কিছু বলার আগে একটি গুলির শব্দে পুরো ঘর কেঁপে উঠল। মিনিস্টার ব্যথায় কুঁকড়ে উঠল। তার মুখ বিকৃত হয়ে গেল যন্ত্রণায়। অয়ন পাগলের মতো হেসে উঠল, কুত্তার বাচ্চা, তুই বলছিস তোর ছেলে ভুল করেছে? তুই আর তোর ছেলে ভুল নয়, জঘন্য পাপ করেছিস, পাপ। তোদের মতো পশুদের জন্য কোনো বাচ্চাই নিরাপদ নয়। শুধুমাত্র তোদের জন্য আমি আমার তিনটা মেয়েকে হারিয়েছি। অয়নের কণ্ঠ ভেঙে আসতে সে নিজের হাতের দিকে তাকিয়ে বলল, যাদের এতদিন এই হাত দিয়ে বুকে আগলে বড় করেছি, আবার এই হাত দিয়ে তাদের লাশ কাঁধে তুলেছি। আমার যে মেয়েটা এতদিন শক্ত ছিল, সে নিজের কাছেই নিজে হেরে গেল। দুদিন আগে নিজেই সব শেষ করে দিল। আমি তাকে বাঁচাতে পারিনি, আমি বাবা হয়ে ওদের রক্ষা করতে পারিনি। অয়ন চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস টেনে নিল। তারপর রক্তিম দৃষ্টিতে তাকিয়ে কর্কশ কণ্ঠে প্রতিধ্বনিত করে, কতদিন ধরে তোদের খুঁজে বেড়াচ্ছি জানিস? কিন্তু তোরা কাপুরুষের মতো পালিয়েছিলি। আজ এতদিন পর তোদের খুঁজে বের করেছি। এখন তোদের পাপের শাস্তি দেব আমি। আর তোদের পাপের শাস্তি একটাই, সেটা মৃত্যু। এমনভাবে শাস্তি দেব যাতে ভবিষ্যতে কোনো নিকৃষ্ট মানুষ এই কাজ করার আগে হাজারবার ভাবে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। রাহাত আর তার বাবা ভয়ে গুটিয়ে গেল। অয়ন আবার ঝুঁকে মিনিস্টারের চোখের দিকে তাকালো। তোদেরকে খুঁজে বের করতে তোর মেয়েকে একটা ধন্যবাদ তো দিতেই হবে। মেয়েটা যে আমার অনেক হেল্প করেছে, হোক ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে। মিনিস্টার আর রাহাত একসাথে চমকে উঠল। রাহাত কাপা গলায় বলল, আ আ আ আমার বোন মানে? তুই কি বলতে চাচ্ছিস? অয়ন হালকা হেসে মাথা নাড়ল। তোদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। লোকজন ঠিকই বলতো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। আমিও সেটাই করেছি। তোর বোন আমাকে ভালোবাসতো, কিন্তু সে জানতো না এই অয়নের জীবনে আগে থেকে একজন আছে, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। তোদের লুকিয়ে থাকা গর্ত থেকে বের করার জন্য আমি তোর বোনকে ব্যবহার করেছি। নিজের প্রেমের জালে আটকে তোদের টেনে বের করেছি। মিনিস্টার আর রাহাত দুজনেই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অয়নের দিকে। তাদের চোখে এখন শুধু ভয় নয়, অবিশ্বাসও মিশে আছে। অয়ন ধীরে ধীরে পেছন ফিরে দাঁড়ালো। তার কণ্ঠ ঠান্ডা। এদের জন্য স্পেশাল পানিশমেন্টের ব্যবস্থা হয়েছে।
পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলো মাথা নেড়ে সম্মতি জানালো। অয়ন একবার ঘড়ির দিকে তাকালো। মুহূর্ত হতে আর বেশি দেরি নেই, সময় দ্রুত ফুরিয়ে আসছে। অয়ন ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো। তাদের দিকে তাকিয়ে ঠোঁটে এক বিকৃত হাসি ঝুলিয়ে বলে উঠল, উপরে গিয়ে সুখ খুঁজিস জারকের বাচ্চারা। এই বলে একের পর এক তাদের দুজনের পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত হানে। গড়গড় করে তাদের বুক চিরে রক্ত ঝরছে, তাদের চিৎকার পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। তবে অয়নের ঠোঁটে প্রশান্তির হাসি। তাদের শরীর ক্ষতবিক্ষত করে ফুটন্ত পানিতে তাদের নিক্ষেপ করা হলো। ছটফট করতে করতে তারা একসময় নিস্তেজ হয়ে পড়ল। হঠাৎ কারো চিৎকারের শব্দে দরজার দিকে তাকালো অয়ন। মুহূর্তেই তার বুক ধড়ফড় করে উঠল। দরজার কাছে আহি দাঁড়িয়েছিল, তার চোখ বিস্ফোরিত, মুখ ফ্যাকাশে। আর পরের মুহূর্তে সে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। পাখি। অয়নের বুক কেঁপে উঠল, তার মুখের সেই কঠিন ভাব মুহূর্তে ভেঙে গেল। সে দৌড়ে গিয়ে আহির কাছে বসে পড়ল, তাকে কোলে তুলে নিল। তার মাথাটা নিজের বুকে আগলে ধরে কাপা গলায় ডাকতে লাগলো, পাখি, এই পাখি, কি হয়েছে তোর? চোখ খোল প্লিজ। তুই এভাবে কিভাবে আসলি, আর কেন? এই বউ, কথা বল না। কোনো সাড়া নেই। আহি সম্পূর্ণ নিস্তব্ধ। অয়ন তার গাল চাপড়ে নাম ধরে ডেকে যেতে লাগলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। তার হাত পা অস্বাভাবিক ঠান্ডা হয়ে আছে। অয়নের বুকের ভেতর হঠাৎ এক অজানা ভয় চেপে বসলো। সে সেটা নিয়ে ভয় পেয়েছে, আর সেটাই হলো। আর এক মুহূর্ত দেরি করলো না সে। আহিকে কোলে তুলে নিল এবং দ্রুত পায়ে বাইরে বেরিয়ে গেল। পা চলছেই না, তবু এগিয়ে যাচ্ছে। অচেতন অবস্থায় বিছানায় শুয়ে আছে আহিহি। তার চারপাশে দাঁড়িয়ে আছে বাসার প্রায় সবাই। অয়ন বিছানার একপাশে আহির মাথার কাছে বসে আছে। তার চোখে অস্থিরতা, বুকের ভেতর যেন এক অজানা ভয় গেঁথে বসেছে। সে বারবার আহির দিকে তাকাচ্ছে, মনে মনে শুধু একটা কথাই ঘুরছে, জ্ঞান ফেরার পর কি হবে। সে খুব ভালো করেই জানে কিছুই আগের মতো থাকবে না। যে মেয়েটা সামান্য রক্ত দেখলেই ভয় পেয়ে যায়, আজ সে নিজের চোখে দেখেছে অয়ন নিজ হাতে মানুষ খুন করেছে। এই সত্য মেনে নেওয়া আহির পক্ষে অসম্ভব, এটা ভাবাও কঠিন। আহি ধীরে ধীরে নড়ে চড়ে উঠল, তার চোখ কাঁপল। তারপর ধীরে ধীরে চোখ খুলল, একটু ঝাপসা দৃষ্টি। আর ঠিক তখনই তার চোখে পড়ল অয়ন। মুহূর্তের মধ্যেই চিৎকার করে উঠল সে। সবাই চমকে উঠল। আহি এক লাফে বিছানা থেকে নেমে পড়ল। ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে দৌড়ে গিয়ে নিজের মায়ের কাছে আশ্রয় নিল। তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো, আম্মা, এই লোকটা এখানে কেন? এই লোকটা একটু ভালো না আম্মা। ও অনেক খারাপ, অনেক খারাপ। রুমের সবাই হঠাৎ তার ব্যবহারে স্তব্ধ। অয়ন অবাক হয়ে তাকিয়ে আছে। তার চোখে বিশ্বাসই হচ্ছে না, এই সেই আহি যে তাকে অয়ন ভাই বলে পাগল করে দিত। আজ সে তাকে এই লোক বলে ডাকছে। এই পরিবর্তনটা সে সহ্যই করতে পারছে না। অয়ন ধীরে ধীরে উঠে দাঁড়ালো, দুপা এগিয়ে গেল আহির দিকে। কিন্তু আহি আরো জোরে চিৎকার করে উঠল, তার শরীর কাঁপছে। আম্মা, এই লোককে আমার কাছে আসতে মানা করো। এই লোকটা একটা পশু। ডাক্তার হয়ে মানুষ বাঁচানোর বদলে মানুষ মেরে ফেলেছে। রুমের ভেতর সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। অয়ন কাপা গলায় বলল, দোয়েল, কি বলছিস এসব? আমি তোর অয়ন ভাই, আমি কাউকে মারিনি। কিন্তু আহি এবার মাথা নাড়তে নাড়তে কেঁদে উঠল, আপনি মিথ্যে বলছেন। আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। আপনি ওদের মেরে ফেলেছেন। আপনি আমার অয়ন ভাই হতে পারেন না। আমার অয়ন ভাই কখনো কাউকে মারতে পারে না। এই কথাগুলো যেন ছুরি হয়ে বিঁধল অয়নের বুকে। সে স্থির হয়ে গেল। ঠিক তখনই আদিল এগিয়ে এলো। মুহূর্তেই আহি মাহির কাছ থেকে সরে এসে আদিলকে শক্ত করে জড়িয়ে ধরল। ভাইয়া, জানো, এই লোকটা সত্যি সত্যি দুজনকে মেরে ফেলেছে। ওদের পেটে ছুরি চালিয়েছে, আমি দেখেছি। জানো এই লোকটা কাকে খুন করেছে? যাকে খুন করেছে সে হলো। আদিল দ্রুত তাকে থামিয়ে দিল। সে কিছু বুঝতে পারছে না কি এমন ঘটেছে যার জন্য আহি এমন রুড বিহেভ করছে। আদিল ধীরে ধীরে আহির মাথায় হাত বুলিয়ে দিল, বোন, একটু শান্ত হ। আহি এখনো কাঁপছে, শ্বাস ঠিক মতো নিতে পারছে না। আদিল আবার বলল, বোন, তুই এই লোক কেন বলছিস? অয়ন কাউকে খুন করেনি, তোর কোথাও ভুল হচ্ছে। এই সকাল সকাল পাগলামো করছিস কেন? হয়তো বাজে কোনো স্বপ্ন দেখেছিস, তাই এমন আচরণ করছিস। আহি সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। তার চোখে অশ্রুতে টলমল করছে। না ভাইয়া, তুমি আমাকে বিশ্বাস করো, আমি একটু মিথ্যা বলছি না। এই লোকটা কিভাবে আমার অয়ন ভাই হয়? জানো ভাইয়া, আমার অয়ন ভাই শুধু আমাকে ভালোবাসে, কিন্তু এই লোকটা আর একটা বিয়ে করেছে, আর সেই ঘরে তার মেয়েও আছে। অয়ন হঠাৎ স্থির হয়ে গেল। তার চোখে এক ঝলক আতঙ্ক খেলে গেল। আহি থামলো না।
আমি কাল রাতে লুকিয়ে লুকিয়ে শুনেছি এই লোকটা বলেছিল তার মেয়ে আছে। তাহলে তুমি বলো